সে কি চাচি, এত ব্যস্ত তোমার বউ? নাকি শহুরে মাইয়া গ্রামের মানুষের বাড়ি আইব না? কথার ধরন মোটেও ভালো লাগলো না যেন আতিয়া খাতুনের। কিন্তু ভালক্ষণে ঝগড়া করা ঠিক নয়। ইলহার উপর কিঞ্চিত রাগ হলো, কিন্তু নিজেকে সংযত রেখে বলল, হ্যাঁ তো আর তোমার আমার মতো বাড়ি বইয়া থাহে না রোজিনা। বউ আমার ডাক্তার, মাসে মাইনে পায়, তাই ওর ছুটিটা বুঝাই আইতে হয়। লিমনের মার মুখটা ভোতা হলো। আতিয়া খাতুন বেশিক্ষণ থাকলেন না, কারণ বউদের কথা তার সহ্য হবে না। এদের সব কথায় ইলহা থাকে, সুতরাং এখানে থাকার মানে হয় না। রাশেদের নাক জমে এসেছে, ঠান্ডা বাড়ার সাথে সাথে শরীরটা কাবু হয়ে যাচ্ছে, পরিশ্রমও কম যাচ্ছে না। প্রতিদিন 4 ঘন্টার জার্নি, উপরন্তু দোকানের চাপ বেড়েছে, ফলে শরীরটা মিইয়ে যাচ্ছে। তবু নিজ দায়িত্ব ভুলে না রাশাদ। যথাসময়ে রওনা দিল ইলহাকে আনতে। আজ কুহেলিকার গাঢ়ত্ব বেশি, 2 মিটারের মাঝেও কিছু দেখার জো নেই। কুয়াশার মাঝে দৃষ্টি খাবি খাচ্ছে, তবুও মোটরসাইকেল চালাচ্ছে সে। নাক বন্ধ থাকায় মাথা ব্যথা করছে, ভার ভার লাগছে চোখ জোড়া জ্বলছে, প্রচুর খুলে রাখা দায় হয়েছে। তখনই ঘটল বিপদ। সামনে থেকে আকস্মিকভাবে একটা টেম্পো চলে আসায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল রাশাদ। ব্রেক চাপলেও কাজ হলো না, ফলে বামে ঘোরালো মোটরসাইকেল। আকস্মিক এই সিদ্ধান্তে টাল সামলাতে না পেরে মোটরসাইকেল উল্টে পড়ল। রাশেদ ছিটকে পড়ল একটু দূরে বালির উপর। এদিকটায় আলো নেই, রোড লাইটটা বেশ দূরে। রাশাদ অনুভব করলো তার শরীর সম্ভব ব্যথা করছে। দৃষ্টি ক্ষীণ হলো, কিছু সময় ওভাবেই পড়ে রইল সে। মোবাইলটা কর্কশ ধ্বনিতে বাজছে, কিন্তু ধরল না। সময় পার হলো, হাতটা ভেজা লাগছে, উষ্ণ অনুভূতি। আঙ্গুল দুটো নাড়াতে পারছেন, অসহনীয় ব্যথা করছে। পিঠ পাঁজরের ব্যথাটুকু সহ্য ক্ষমতার মধ্যে থাকায় উঠে দাঁড়ালো সে। মোটরসাইকেলের অবস্থা ভালো নেই, খুব কষ্টে তা দাঁড় করালো রাশেদ। স্টার্ট নিচ্ছে না। কুয়াশায় ঘেরা আকাশটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। ফোনটা বারে বারে বেজে থেমে যাচ্ছে। ওপাশের মানুষটি বেশ অধৈর্য বোঝা যাচ্ছে। শীতের রাত বলে বোধহয় কুকুরও এসে মারালো না। কেউ মরে পড়ে থাকলেও হয়তো জানতো না। ভাগ্য নেহাত ভালো, তাই তো শুধু আঙ্গুল নাড়াতে পারছেন, আরও খারাপ কিছু হতে পারত। রাশাদ আস্তাক ফিরুল্লাহ পড়ল, সাথে সাথে শুক্রিয়া আদায় করলো প্রাণী বেঁচে গেছে। কিন্তু মাসের অন্তিমে বাড়তি খরচ হিসেবে নষ্ট মোটরসাইকেলটা খুব পীড়া দিবে সেটা বুঝতে বাকি নেই। ফোন এখনো অক্লান্ত বেজেই যাচ্ছে। স্ক্রিনের দিকে তাকালে ইলহার নামটা ভেসে উঠল। ফোনটা ধরল রাশাদ। ওপাশ থেকে অধৈর্য স্বর ভেসে উঠল। আপনি কোথায়? ফোন ধরছিলেন না যে? রাশাদ খুব স্বাভাবিক কণ্ঠে বলল। আসছি, একটু অপেক্ষা করুন। রাশাদের স্বর শুনে ওপাশ থেকে প্রশ্ন ছুড়ল। আপনি ঠিক আছেন তো? কিছু হয়েছে? আপনার স্বর এমন লাগছে কেন? রাশাদ নিঃশব্দে হাসলো। মেয়েটার কণ্ঠে ঠিকরে পড়ছে চিন্তা। মেয়েটা কি বুঝতে পারলো রাশাদের কষ্ট হচ্ছে? মেয়েটা কিভাবে যেন বুঝে ফেলে, এই রহস্যটি এখনো অজানা। রাশাদ লুকাতে চাইলেও পারে না। আজও হয়তো বুঝতে পেরেছে রাশাদ, তবুও বলল, ক্লান্ত লাগছে তাই। তাহলে আমি একা চলে আসি? খবরদার না, আমি আসছি। শান্ত কণ্ঠে উত্তর দিল রাশাদ। সে জানে ইলহা আসতে পারবে, কিন্তু তবুও তাকে একা ছাড়তে ইচ্ছে করে না। 2 ঘন্টার রাস্তা, পুরোটা সময় অহেতুক চিন্তা করতে হবে। ইলহাকে আর কথা বলার সুযোগ দিল না। রাশাদ ফোন রেখে দিল। ইলহার বুকটা খচখচ করছে। মানুষটার স্বর কেমন যেন শোনালো। এই কদিনে সংসারে এতটুকু বুঝতে বাকি নেই, রাশাদ মানুষটা খুব জেদি, একগুঁয়ে। তার মনের বিরুদ্ধে কোনো কাজ করতে পছন্দ করে না সে। এই যে প্রতিদিন ইলহাকে সে নিতে আসে, দিয়ে যায়, ব্যাপারটা সময় সাপেক্ষ তো বটেই, সেই সাথে ক্লান্তিকর। তবুও মানুষটা কথাটা বুঝতে চায় না। তার এক ভাষ্য, আমি বেঁচে আছি এখনো, সুতরাং আপনার একা একা যাতায়াত করার প্রয়োজন নেই। পথটা ভালো নয়, আমার চিন্তা হবে। হ্যাঁ, পথটা ভালো নয়। হাইওয়ে থেকে যেতে হয়, পথে 3বার যান বদলাতে হয়। বাস থেকে নেমে টেম্পু, টেম্পু থেকে বাজারে নেমে ভ্যান। রাত হলে যান চললেও বাসে ডাকাতির আতঙ্ক থাকে। আশপাশটায় জনবসতি একেবারেই শূন্য। তাই রাশাদের অখণ্ডিত নির্দেশ, ইলহা একা একা যাওয়া আসা করবে না। কিন্তু মানুষটার যে কষ্ট হচ্ছে সেটা তো অস্বীকার করার নয়। ইলহা মনে মনে সিদ্ধান্ত নিল ব্যাপারটা নিয়ে আরও একবার কথা বলবে সে। 1 ঘন্টা বাদে হাসপাতালের গেটে আসলো রাশাদ। মোটরসাইকেলের অবস্থা খুব করুণ। বডিটা টিকে গেছে এটাই বেশি। সাবফ্রেম, ব্রেক লিভার, উইন্ডস্ক্রিন, ব্রেক প্যাডেল সবকিছুতেই ঝামেলা হয়েছে। মিঠুকে ফোন করায় সে ছুটে আসলো একটা গ্যারেজের ছেলেকে নিয়ে। 200 টাকা ধরিয়ে বলল, দেখ কি করতে পারিস। মিঠু ছেলেটা বুদ্ধিমান, সে একটা ব্যবস্থা করতে পারবে, এতে কোনো দ্বিধা নেই। রাশাদ শার্টটা বদলে নিল। এই শার্টটায় রক্ত ধুলাবালি মাখামাখি হয়ে একাকার অবস্থা। মিঠু নিম্নষ্ট কামড়াচ্ছে, কিছু বলতে চাইছে সে। রাশাদ শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, কি বলবি বল। ডাক্তার দেখালি হতো না? কখনো কি দেখিয়েছি? না, তাহলে? কয়ে লাভ নাই, আপনি শুনবেন না। হুমায়রা আফা থাকলে দেখতেন কি করে। খবরদার ওকে জানাস না, মনটা আমার পাগলি আছে। মিঠু আর কিছু বলল না। রাশাদ একটা টেম্পোতে উঠে রওনা দিল। অবশেষে পৌঁছালো সে গন্তব্যে। রিসেপশনে অপেক্ষা করছিল ইলহা। রাশাদকে দেখে এগিয়ে আসলো। রাশাদ ক্লান্ত স্বরে শুধালো, বেশি দেরি হয়ে গেছে? না।
কিছু বলতে গেলেও থেমে গেল ইলহা। তার চোখ গেল রাশাদের ক্ষতবিক্ষত হাতের দিকে। রক্তটুকু পানি দিয়ে ধুয়ে নিয়েছে, তবুও চোখ থেকে এড়ালো না ক্ষতটা। আঙ্গুলের নখ উল্টে গেছে, তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি ফুলে গেছে। কপালে ভাঁজ পড়ল ইলহার, তীক্ষ্ণ হলো স্বর। এটা কি করে হলো? ছোট একটা দুর্ঘটনা হয়েছে, আমার কিছু হয়নি। বাইকটার উপর দিয়ে গেছে। আজ বাসে যেতে হবে, এখন রওনা না দিলে বাস পাওয়া যাবে না। ইলহার মুখ বিবর শক্ত হলো, কিছু সময় চুপ রইল। রাশাদ আবার তাগিদা দিলে সে শীতল স্বরে বলল, আগে আমরা চেক আপ করবো, তারপর যাব। রাশাদ সাথে সাথেই বলল, প্রয়োজন নেই। সেটা চেক আপ না করে তো বলা যাচ্ছে না। রাশাদের মুখখানা মিয়ে গেল। পকেটে 200 টাকাই ছিল, তাও মিঠুকে দিয়ে দিয়েছে। এখন টাকা একেবারেই নেই। চেক আপ করালে এক্স রে করাবে, ডাক্তারের খরচ আলাদা। রাশাদ রাজি হলো না, তর্কের সাপেক্ষে বলল, প্যারাসিটামল খেলে ঠিক হয়ে যাবে। মায়ের কাছে মাসির গল্প দিবেন না, আমার এমন অবহেলা পছন্দ নয়। আর ভুলে যাচ্ছেন কেন, আপনার স্ত্রী এই হাসপাতালের ডাক্তার। ইলহার শান্ত মুখখানা হুট করে রুদ্ররূপ নিল। রাশাদের কথা শুনল না, জোর করে ইমার্জেন্সিতে নিয়ে গেল। চেক আপ হলো, হাতে ফ্র্যাকচার হয়নি, তবে বেশ চোট লেগেছে। পাঁজরের দিকটা রক্ত জমাট বেঁধে আছে, সেই সাথে জ্বর। সেই অনুযায়ী ওষুধ দেওয়া হলো। ইলহা নিজের বেতন থেকে ব্যাপারটা অ্যাডজাস্ট করে নিল। ব্যাপারটা মোটেও ভালো লাগলো না রাশাদের, কিন্তু ইলহা রুদ্ররূপের সামনে তার যুক্তি টিকল না। ইলহা ভাষ্য খুব সহজ। যা আপনার তা আমার, তাহলে যা আমার তা আপনার নয় কেন? রাশাদের যুক্তি সেখানেই বুধ হলো। অবশেষে শেষ বাসটি পেল তারা। হাসপাতাল থেকে রাশাদ চুপ করে রইল। ইলহা কথা বললেও সে উত্তর দিল না, শুধু হ্যাঁ হ্যাঁতে উত্তর দিল। বাস ভাড়াটাও ইলহাই দিল। বাসায় এসে হাত মুখ ধুয়ে খেতে বসলো। খাবার সময়টাতে রাশাদ কথা বলল না, মৌন রইল। দুর্ঘটনার কথা শুনে আতিয়া খাতুন বেশ উত্তেজিত হলেন। ইলহা আশ্বস্ত করলো ব্যাপারটা খুব জটিল নয়। রাশাদ খুব তাড়াতাড়ি খেয়েই নিজ ঘরে চলে গেল। সব খাবার গুছিয়ে ইলহা এলো বেশ সময় পর। ঘরে এসে নিজের ব্যাগ রাখতে রাখতে শুধালো, ওষুধ খেয়েছেন? না। অদ্ভুত মানুষ আপনি। বলেই ওষুধগুলো খুলে তাকে দিতে দিতে শুধালো, আপনার জ্বর ছিল, তবুও অত অবহেলা কেন করেন বলুন তো? কি প্রয়োজন ছিল আজকে আমাকে নিতে যাওয়ার? আমি তো একা একাই আসতে পারতাম। হুম। কি হয়েছে বলুন তো? তখন থেকে দেখতে শুধু হু হু করছে। এত বাড়াবাড়ির দরকার ছিল না, দেখলেন তো কিছুই হয়নি। মাঝখান থেকে আপনার বেতন কাটা গেল। অদ্ভুত, আপনার একটা অ্যাক্সিডেন্টই হয়েছে আর বলছেন আমি বাড়াবাড়ি করছি। যদি ফ্র্যাকচার হতো? আপনারা তো বেপরা হওয়াটাই বাড়াবাড়ি। এতদিন তো এভাবেই বেঁচে আছি, তাই না? এখন থাকবেন না। আমার এমন অবহেলা করাটা মোটেও পছন্দ নয়। আমার পকেটে এতটা টাকা থাকে না যে পরোয়া হবার বিলাসিতা করব। রাশেদের স্বরটা ভিন্ন ঠেকল ইলহার কাছে। বিস্মিত স্বরে শুধালো, আমি তো পেমেন্ট করে দিয়েছি, সমস্যাটা কোথায়? সমস্যাটা হয়তো খরচ ইলহা। আপনি বেতন পাবেন বা কত, সেখান থেকে আজ আগ থেকেই টাকাটা কেটে গেল। আপনি ভুলে কেন যান? আপনি আপনার বাবার বাসায় নেই। ইচ্ছে হলো খরচ করে ফেললাম তা নয়। আমি তো অহেতুক খরচ করিনি নাতি সাহেব। আপনার জন্য খরচ আমার কাছে মোটেও অহেতুক নয়। কিন্তু আমার কাছে তো অহেতুক লাগছে। আচ্ছা, আমার ইনকামের টাকাতে কি আপনার আপত্তি? রাশাদের কপালে প্রগাঢ় ভাঁজ পড়ল। কথার উত্তাপ বাড়ল। রাশাদ বিস্মিত স্বরে শুধালো, কি? সেটাই তো এখন মনে হচ্ছে, নাহলে কেন এত আপত্তি আপনার? সত্যি বলতে আপনার মাঝে যে মেল এগো রয়েছে জানা ছিল না। ইলহার কথায় বিষণ্ণতার ছাপ। সে কথা বাড়ালো না, জামা পাল্টেই শুয়ে পড়ল। রাশাদ তপ্ত নিঃশ্বাস ছাড়ল। অভিমান হলো কিঞ্চিত। মেয়েটি বুঝতেই পারল তার আপত্তিটা কোথায়। এই একটা মাস কতটা কষ্ট করেছে মেয়েটা, অথচ বেতন পাবার পূর্বেই টাকাটা ভেঙে ফেলল। টাকাটা থাকলে তার ভবিষ্যতে কাজে লাগতো, কিন্তু মেয়েটা বুঝলই না। রাত গাঢ় হলো, সেই সাথে বাড়ল দীর্ঘশ্বাস। আতিয়া খাতুনের কথা হলো হুমায়রার সাথে। মনটা মোটেও ভালো নয়। রাশাদের শরীরটা ভালো নয়, দুদিন ধরে বেশ জ্বর, কমছে না। আতিয়া খাতুন বেশ অভিযোগ করলেন, রাশাদ আজকাল একটু বেশি পরিশ্রম করছিল। ভাইজানকে চিনে হুমায়রা। এখনও নিশ্চয়ই দোকানে যাবার তাল তুলছে। খুব বাড়ি যেতে ইচ্ছা করছে, কিন্তু ভাইজান রাজি হবে কিনা জানা নেই। শাশুড়িকে জানালে সে সাথে সাথেই বললেন, তুমি একবার ঘুরে আসো মায়েরা, মন ভালো হবে। কিন্তু ঝামেলা বাঁধালো ভাইজান। সে এক কথায় সবাইকে থামিয়ে দিল। আমার সময় নেই, আগামী সপ্তাহে আমার ভোট, আমি নড়তে পারবো না। আপনার যেতে হবে না, ফারিদ ভাই আমাকে নিয়ে যাবে। আপনার ভাইজানের কাছে সবাই আছে, যদি আপনি তাও যান তবুও খুব একটা সমস্যা হবে না, কিন্তু আমার কাছে কে আছে বলুন? কোন আম্মা? অবাক স্বরে উত্তর দিল হুমায়রা। ফাইজান কিছু সময় তার দিকে তাকিয়ে রইল, শান্ত চোখে দেখল নিজের বউকে। এই জন্যই হয়তো বলে অসমবয়সী বিয়েতে চিন্তাধারা মেলাটা কঠিন। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আমি কি মাকে জড়িয়ে ঘুমাই? আপনি আর মা এক?
আকস্মিক প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না কিশোরী, ফলে একরাশ কুণ্ঠা তাকে ঘিরে ধরল। সফেদ গালে জমল অকৃত্রিম লজ্জা, দৃষ্টি নত হলো, কণ্ঠে মিইয়ে গেল, ওড়না ত্রিকোণ হাতের ভিতরে দলিত হলো। মানুষটা নিতান্তই নির্লজ্জ, তাতে সন্দেহ নেই, নয়তো এমন বেফাস প্রশ্ন করতো না। এই নত দৃষ্টিটা কিছু সময় নিপুণভাবে অবলোকন করলো ফাইজান। হাতে থাকা ফাইলটা রেখে দিল বিছানায়। হুমায়রা তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে, লম্বা হাতটা বাড়িয়ে তার নরম হাতটা ধরল ফাইজান। দূরত্ব ঘুচিয়ে নিল মুহূর্তে, বসালো তার উরুর উপর। হুমায়রার দম বন্ধ হয়ে আসা জোগাড় হলো, নিঃশ্বাস ঘন হলো। ফাইজান তার কোমর চেপে ধরল, আর একটু কাছে টানলো তাকে। থুতনি ঠেকালো হুমায়রার কাঁধে, প্রগাঢ় স্বরে বলল, আমার আপনাকে চাই। আপনার কমতি যে কেউ পূরণ করতে পারবে না হুমায়রা। হুমায়রা চোখ তুলে দৃষ্টি ফেরালো, খাদের ন্যায় গভীর চোখ জোড়ার দিকে এক পলক চাইল। হৃদয়টা কেঁপে উঠল, আনমনেই শুধালো। ভালোবাসেন? হুট করে প্রশ্নটি করল হুমায়রা। একরাশ জড়তা দ্বিধা প্রকাশ পেল তার প্রশ্নে। প্রশ্নটা করাটা অযৌক্তিক, তবুও বোকার মতো প্রশ্নটা করল। গ্রামের বড় ভূভাবীরা বলতো, ভালোবাসলে স্বামী এমন পাগলের মতো আচরণ করে, কাজ ছাড়া করতে চায় না, আঠার মতো চিপকায় থাকে। ফাইজানের আচরণও কেমন পাগল পাগল, যা তার চরিত্রের সাথে একেবারেই যায় না। তার মতো গম্ভীর মানুষ কেনই বা হুমায়রাকে ভালোবাসবে? হুমায়রার মনে পড়ল বিয়ের রাতের কথা, ফাইজানের দ্বিধাহীন উক্তি। আমি আপনাকে ভালোবাসি না হুমায়রা। কথাটা স্মরণ হতেই হুমায়রার হৃদয় বসে গেল, দৃষ্টি নামিয়ে নিল সাথে সাথে। ফাইজান নিঃশব্দে হাসল, তার চোখ স্থির কিশোরী বধূর দিকে। আলতো হাতে খোপা থেকে খুলে আসা অবাধ্য চুলগুলোকে কানের পিছনে গুজল, খুব নরম স্বরে বলল, কি মনে হয়? অতিরিক্ত আশা কখনোই হুমায়রা করে না। সমীকরণহীন সম্পর্কে ভালোবাসা থাকবে না, এটাই স্বাভাবিক। এই সম্পর্কগুলোতে শুধু দায়িত্ববোধ থাকে, মাঝে মাঝে দায়িত্ববোধ থেকে বন্ধুত্বের জন্ম হয়, কিন্তু ভালোবাসা শব্দটি উচ্চ থাকে। তাই চট করে উত্তর দিতে পারল না হুমায়রা। ফাইজান এখনো উত্তরের অপেক্ষায় তার পানে চেয়ে আছে। ক্ষণ সময় বাদে খুব নিচু স্বরে বলল, আপনার মতিগতি আমার বোঝার বাহিরে। আমি তো এতটা জটিল নই হুমায়রা। পাগল কখনো বলে না সে পাগল, পাগল কখনো বলে না সে পাগল। তেমনি আপনিও জানেন না আপনি জটিল, কিন্তু আপনি জটিল। এবার সশব্দে হেসে উঠল ফাইজান, কপাল ঠেকালো হুমায়রার কাঁধে, তার শরীর কাঁপছে। হুমায়রা অবাক হলো, এমন তো কোনো হাসির কথা বলেনি সে, তাহলে হাসছে কেন লোকটা? ফাইজান এবার মুখ তুলল, হুমায়রাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, আপনাকে কিভাবে যেতে দিই বলুন? আপনি ছাড়া আমি হাসবো কি করে, ঘুমাবো কি করে? জানি স্বার্থপর, কিন্তু আপনার নিস্তার নেই হুমায়রা। আমার আপনাকেই চাই, মৃত্যুর আগ অবধি, প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত। যদি এটাকে আপনাদের ভাষায় ভালোবাসা বলে তবে তাই সই। হুমায়রা চোখ তুলল না, মস্তিষ্কগুলো কাজ করছে না। মানুষটার অকপট উত্তর হৃদয়ে অদ্ভুত আলোড়ন তৈরি করলো। শিরদাঁড়াবে উষ্ণ স্রোত বয়ে গেল যেন, হৃদস্পন্দন বাড়ল ক্রমশ, সেই সাথে চোখে জমল অশ্রু। কেন? নিজেও জানে না। ক্ষণ সময় বাদে নিচু স্বরে শুধালো, আমি বাড়ি যাব না তাহলে? যাবেন, আমার সাথে যাবেন। শীতের অস্থিমজ্জা কাঁপানো বিকেলটা খুব আলসেমিতে কাটলো না ফরিদের জন্যে। পোস্টারিংয়ের কাজে কোনো কমতি নেই, ভোটের জন্য সম্পূর্ণরূপেই তৈরি তারা। যদিও একটু চিন্তা হচ্ছে, কারণ তার বিপরীতে কেতাব চৌধুরীও দাঁড়িয়েছে। যদিও সে মনোনয়ন পায়নি পার্টি থেকে, তাই স্বতন্ত্র সে দাঁড়িয়েছে। ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত ফরিদ। স্বেচ্ছাসেবক সংগঠনে দুটো ছেলে নাদিম এবং আফসানের ভেতরের গ্যাঞ্জামটি সীমা ছাড়িয়ে। যদিও ফাইজান নাদিমের সাথে কথা বলেছে, কিন্তু তাতেও কাজ হয়নি। আফসানের ছেলেগুলো আবার মারামারি করেছে। ভয় হচ্ছে এই ফাটলের সুবিধা না কেতাব চৌধুরী নেয়। ভোটটা গেলেই শান্তি, এরপর এদের এক রুমে আটকে পেটানো যাবে। এখন থানা পুলিশের ঝামেলা ভালো লাগছে না। এর মাঝেই ফাইজান বলল, আমি দুরাত একদিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার সম্বন্ধী অসুস্থ। ফরিদ বিস্মিত নয়নে চাইল ফাইজানের দিকে, হতবম্ব স্বরে শুধালো, কি? তোমার কানে কি সমস্যা ফরিদ ভাই? আজকাল সব কথাই রিপিট করতে হচ্ছে। তুমি শ্বশুরবাড়ি যাবে, তাও রাসাত সাহেব অসুস্থ, তাই? এটা আমার বিশ্বাস করতে হবে? প্রয়োজন তো নেই, বিশ্বাস অবিশ্বাসে কি যায় আসে? তুমি এই 36 ঘন্টা সামলে নিও, এতটুকুই। খেপেছ? এখন তোমার নড়া মানেই একটা বিপদ। এমনিই নাদিম আর আফসান তোমার ভয় সামলে চলছে, আবার উচ্ছন্নে যাবে। ফাইজান অনস্বরে বলল, কিন্তু হুমায়রা যেতে চাইছেন। আমি পৌঁছে দিচ্ছি। তোমার যাওয়ার হলে তো আমিই তোমাকে পাঠাতাম, এখানটা সামলাতে বলতাম না। ফাইজানের মতিগতি বিচিত্র। ফরিদের চিন্তা বাড়ল, জোর দিয়ে বলল, ফাইজান, কেতাব চৌধুরীর মতলব ভালো নয়, তুমি এই সময়ে। ফরিদ ভাই,
ফাইজানের মাত্রাতিরিক্ত শীতল স্বরে চুপ করে গেল ফরিদ। তার তীক্ষ্ণ দৃষ্টি এখনো আবদ্ধ ফরিদের পানে, স্বরে তীব্র কাঠিন্য। আমি মেয়ে পেয়ে কাজ করি, এত বছরে নিশ্চয়ই জানো। আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তেই নিয়েছি, তাই নয় কি? ফাইজানের দৃষ্টি কোনো প্রাণনাশকের চেয়ে কম নয়। ফরিদ থেমে গেল না, তবুও মিনমিনিয়ে বলল, আমি তো শুধু সতর্ক করছিলাম। তুমি অহেতুক চিন্তা করছো। একটা প্রবাদ আছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। প্রবাদটি হয়তোবা কেদাব চৌধুরীর জন্যই বানানো, তাই তুমি চিন্তা করো না। তুমি কি জানো সে মামাবাড়ি গিয়েছিল? বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকালো ফরিদ। ফাইজানের ঠোঁটে অদ্ভুত হাসি। দেলোয়ার সাহেবের সাথে কেতাব চৌধুরী গিয়েছিল, ব্যাপারটা হজম হলো না। ফাইজান এবার গায়ে লিয়ে দিল, তার মাঝে খুব একটা হেলদোল দেখা গেল না। ফরিদ বিস্মিত স্বরে শুধালো, তাহলে তো তোমার গ্রামে যাওয়া উচিত। হ্যাঁ, সেজন্যই বলছি আমি না মেপে কাজ করি না। ফরিদ আর কথা বাড়ালো না। ফাইজানের দূরদর্শিতার আবারও প্রমাণ পেল। কেতাব চৌধুরী কেন এত বড় ঝুঁকি নিল হিসাব মিলছে না। এবার বুড়োটা যদি ক্ষান্ত হয়। শীতের নির্মম থাবায় ভোরের মোড়কটাও আজ ঝিমোচ্ছে। আজানের ধ্বনি শোনা যাচ্ছে গ্রামের মসজিদ থেকে। ইলহার চোখগুলো খুলল খুব কষ্টে। মোটা সোয়েটারও হার মানছে শীতের কাছে। তবুও উঠতে হবে, আর মোড়া ভেঙেই পাশে চাইল। মানুষটা ঘুমাচ্ছে। কপালে হাত দিল ইলহা। গা হালকা গরম, জ্বরটা নেই মনে হয়। মানুষটা ঘুমাচ্ছে। কপালে হাত দিল ইলহা। গা হালকা গরম, জ্বরটা নেই মনে হয়। গত 3 দিন যাবৎ রাশাদের জ্বর, শুধু জ্বর নয়, একেবারে পারদের স্থানাঙ্ক 104। অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, তবুও কমছে না। ঔষধের ডোজ বাড়াতে হবে এখন। আঙ্গুলের ফোলাটা কমে এসেছে যদিও। এই 3 দিন হাসপাতাল থেকে ছুটি নিয়েছে ইলহা, কারণ সেই না থাকলে এই যেদি মানুষ দোকানে ছুটবে। মানুষটা খুব দুর্বল হয়ে গেছে, কিছুতেই খেতে চাচ্ছে না, রুচি নেই। অসুখ সমস্যা নেই, সমস্যা দারিদ্র। হাতে টাকা ফুরিয়ে এসেছে, বেতনটা এখনো অ্যাকাউন্টে আসেনি। প্রতিদিন মোবাইলে একবার চোখ ঘুরে ইলহা। যদিও রাশাদের ভাষ্য, আমি এমনিতেই সেরে যাব, ওষুধের প্রয়োজন নেই। ওই নিয়ে আরেক দফা তর্কযুদ্ধ হয়েছে ইলহার সাথে। এই 4-5 দিনে তাদের মাঝে ঝগড়াই হয়েছে। এখন ইলহা বুঝতে পারল কেন বলা হয় অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। দীর্ঘশ্বাসটা গোপন করে নিল ইলহা। নামাজ আদায় করে রাশাদকে একবার স্পঞ্জ করালো, এরপর গেল রান্নাঘরে। আতিয়া খাতুনের সাথে দেখা হলো সেখানে। আতিয়া খাতুন রুটির খাম বানাচ্ছেন। খোলা চুলগুলো খোপায় বেঁধে উনুন জ্বালালো ইলহা। আতিয়া খাতুন তার সাথে কয়েকদিন যাবৎ কথা বলেন না, এড়িয়ে যান। ব্যাপারটা নজর এড়ায়নি ইলহার, কিন্তু ব্যাপারটা খুব একটা ভাবায় না তাকে। আপাতত রাশাদের সুস্থতা বেশি জরুরি। এর মাঝে আতিয়া খাতুন বলে উঠলেন, রাশেদের শালিটা কেমন? জ্বর কমছে নি? এখন একটু কম, ঘুমাচ্ছে। পোলারা অমানুষের মতো খাড়ে, অসুখ তো বাধাই বই। এখন কেউ যত্ন যদি না নেয় তাহলে অসুখের কি দোষ? আতিয়া খাতুনের কথাটা ইলহার উদ্দেশ্যে, সেটাই সন্দেহ নেই। কিন্তু ইলহা চুপ করে রইল, কারণ এখানে তর্ক করলেই তর্ক বাঁধবে। ইলহা তাড়াতাড়ি হাত চালালো, আলু কাটলো দ্রুত। আতিয়া খাতুন তার ট্রানজিস্টার চালিয়েই গেলেন। মোট কথা রাশাদের অসুস্থতা ইলহার চাকরির জন্যে। নাস্তা বানানো শেষে ইলহা বলল, দাদি, আমি ওনার খাবার নিয়ে যাচ্ছি। রান্নাঘর থেকে বেরিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। অন্য সময় হলে হয়তো চাকরিটা ছেড়ে দিত, কিন্তু এই কদিনে তার মনে হলো চাকরিটা তার দরকার। নিজের জন্য নয়, রাশাদের পাশে দাঁড়াতেই চাকরিটা দরকার। মানুষটার উপর অমানবিক বোঝা, সেটা কমানো স্ত্রী হিসেবে তার কর্তব্য। ঘরে এসে দেখলো রাশাদ তৈরি হচ্ছে। অবাক স্বরে শুধালো, কোথায় যাচ্ছেন আপনি? দোকানে। মিঠুটা কি করছে জানি না। আপনার জ্বর, আপনি এখন দোকানে যাবেন? জ্বর নেই, পরীক্ষা করে দেখুন। রাশাদের কথায় রাগ উঠল ইলহার। প্লেটটা টেবিলে রেখে ক্ষিপ্ত স্বরে বলল, কোথাও যাচ্ছেন না আপনি। এখন নাস্তা করে ওষুধ খেয়ে রেস্ট করবেন। ক্ষমা করবেন, আপনার কথাটা মানতে পারছি না, কারণ আমার শুয়ে বসে কাটানোর পরিস্থিতি নেই। দোকানের বিক্রি নেই 2 দিন। আপনি গেলে বিক্রি হয়ে যাবে? আজব, জেদ করছেন কেন ইলহা? আমি জেদ করছি? সত্যি? আর আপনি যা করছেন সেটা কি? রাশাদ কিছু সময় চুপ করে রইল। শীতল চোখে তাকালো ইলহার ক্ষিপ্র মুখ বিবরের দিকে। মেয়েটা খুব জেদ করছে, যা অসুস্থ শরীরে ভালো লাগছে না। রাশাদ বিরক্ত স্বরে বলল, ঝগড়া করতে ভালো লাগছে না ইলহা। অবুঝকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও বুঝে না তাকে আমি বোঝাতে পারবো না। ইলহা কথা বাড়ালো না, কিছু সময় মৌন রইল। না চাইতেও চোখ জ্বলছে, তবুও নিজেকে সংযত রেখে বলল, যা খুশি করুন, আমার কথায় যখন দামই নেই বলেও লাভ নেই। বলে বেরিয়ে গেল মেয়েটি। রাশাদ কয়েকবার পিছু ডাকলো, কিন্তু শুনল না মেয়েটি। রাশাদের ক্লান্ত লাগছে, তপ্ত নিঃশ্বাস ফেলল। ভিন্ন ট্রেনের যাত্রীদের একত্রে যাত্রাটা খুব একটা সুখময় হবে বলে মনে হচ্ছে না।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।